তাপস ভাই, আপনি কি এর সাথে কিছু যুক্ত করতে চাচ্ছেন? কারণ আমার স্টুডিওর বাইরে আপনার সাথে নিয়ে কথা হচ্ছিল। আপনি এই প্রক্রিয়াটাতে কিভাবে দেখছিলেন? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না তাপস ভাই। আপনি আনমিউট করবেন। অ্যা ধন্যবাদ। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই এই অভিযোগগুলোর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং অভিযোগগুলো করার মাধ্যমে যেটি আমি বলছিলাম যে, যখন বাংলাদেশ নিয়ে ভবিষ্যতে যদি আইসিসিতে একটা সিচুয়েশন ওপেন করা হয়, তাহলে কিন্তু এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়বে আইসিসির কাছে। কারণ তখন তারা দেখবে যে এই ঘটনাগুলো যখন ঘটছিল, সেই মুহূর্তেই কিন্তু অভিযোগগুলো একটার পর একটা ফাইল হচ্ছে। অ্যাপারেন্টলি জামাত ইসলামী বা তাদের যে প্রচার যন্ত্র তারা বলছে যে এই অ্যাপ্লিকেশন গুলোর কিন্তু কোনো ধরনের কোনো গুরুত্ব নেই। অ্যাপারেন্টলি মনে হতে পারে যে অ্যাপ্লিকেশন গুলোর কোনো গুরুত্ব নেই। হ্যাঁ? কারণ হচ্ছে আইসিসি কিন্তু চট করে আর্টিকেল 15 এ তাদের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ে। তারা যে একদম চট করেই অভিযোগটা নিয়ে তদন্ত শুরু করবে তা কিন্তু না। কিন্তু একদিন এই যে যেটা নিঝুম ভাই বললেন যে overwhelmingly যখন অ্যাপ্লিকেশন গুলো পড়বে, যখন ১০, ১৫, ২০ হাজার যখন অ্যাপ্লিকেশন পড়বে, একটা সময় তো তারা অবশ্যই এটাকে গুরুত্ব নেবে। আর সারা বিশ্বের রাজনীতিটা এখন কিন্তু আপনি দেখেছেন যে এটা একটা পট পরিবর্তনের রাজনীতি। আজকে যারা রাজা, কালকে তারা প্রজা, আবার সেই প্রজা থেকে তারা রাজা হচ্ছে। সো এই পট পরিবর্তনের রাজনীতির মধ্যে আইসিসিতে ডেফিনিটলি একটা সময় আসবে যখন তারা এই প্রফেসর ইউনুস এবং তার যে দোসর আছে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলোকে অবশ্যই গণনায় নেবে। আমাদের এই অভিযোগগুলো, নিঝুম ভাইরা যে অভিযোগগুলো আইসিসিতে দিচ্ছেন, একটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অভিযোগই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রত্যেকটা অভিযোগ কিন্তু ডক্টর ইউনুস এবং তার দোসররা নিজেরাই স্বীকার করে গেছে। আমাদেরকে কিন্তু তার কোনো তথ্য প্রমাণ দিতে হয়নি। তারা কিন্তু নিজেরাই বলেছেন এটা মেটিকুলাস ডিজাইন। যেটা আমরা ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ডিজাইনের সাথে আমরা এটাকে তুলনা করতে পারি। তারা নিজেরাই বলেছেন কাদেরকে তারা টার্গেট করছেন। শুধুমাত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসর, বাংলাদেশের সংখ্যালঘু তাদেরকে কিন্তু তারা টার্গেট করছেন। এবং একই সাথে আপনি যেটা খেয়াল করবেন সেটি হচ্ছে যে তার এই যে সাদেক কায়েম থেকে শুরু করে অন্যান্য যেসব মানে অভিনেতা আছে এই রঙ্গমঞ্চে, তারা কিন্তু প্রত্যেকেই বলে গেছে যে তারা পুলিশ মেরেছে, থানায় আগুন দিয়েছে। এমনকি এই যে আমাদের যে মেগা স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে তারা ধ্বংস করার পায়তারা করছিল এবং তারা কিন্তু নিজেরাই বলেছে যে তাদের একটি জঙ্গি বাহিনী প্রস্তুত ছিল যে যদি ৫ তারিখে ব্যর্থ হন তারা, তাহলে তারা গৃহযুদ্ধের দিকে যাবেন। সুতরাং এই যে বাস্তব পরিস্থিতি, তাদের যে একটা মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু তারা প্রকাশ করে ফেলেছেন। সুতরাং এখন আমাদেরকে আসলে শুধুমাত্র আইসিসি না, পশ্চিমা বিশ্বের আরো যত সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের কাছে আমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি এইভাবে চিঠিগুলো দিয়ে যেতে হবে। সবচেয়ে বড় যেটা আমি আপনার সাথে আলোচনা করছিলাম যে, পশ্চিমা বিশ্বগুলোর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে, তারা বাংলাদেশের একটা গ্রুপের কথা শুধুমাত্র তারা শুনছে। তারা কিন্তু সব গ্রুপের কথা শুনছে না। এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে যাতে তারা এই মেটিকুলাস ডিজাইনের যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, বিশেষ করে গত জুলাই আগস্টে যেটা হয়েছে, সেটি নিয়ে যাতে তারা এগিয়ে আসে। সেটির ব্যাপারে যাতে তারা ভোকালি কথা বলে। নিঝুম, এই যে আইসিটিতে যে ট্রাইব্যুনাল চলছে এবং তারা সহসা ভার্ডিক্ট দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে আওয়ামী লীগের প্রায় ৯০ জনের উপরে নেতা আমরা বলে থাকি, নেতা এমপি তারা কিন্তু গ্রেফতারের শিকার হয়েছেন। এবং ১ম দিকে গ্রেফতার হয়েছেন আ আনিস, আইনমন্ত্রী আনিস, তারপরে সালমান এফ রহমান, তাই না? তাদের জি। কেস বাকি রেখে আমরা দেখলাম যে যে তারা তো প্রত্যেকটা কেসই রাজনৈতিক প্রহসনমূলক করেছে, উদ্দেশ্য প্রণোদিত। এটা নিয়ে তো আলাপের কোনো জায়গা নেই। এটা যতবার বলব ততবারই বলাই হবে। আমরা দেখতে পেলাম যে হাসানুল হক ইনুর কেস নিয়ে খুব আ দ্রুত তারা কাজ করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেস নিয়ে তো তারা করছেনই। জনসাধারণের পক্ষ থেকে আমার যেটা জানার ইচ্ছা, আপনারা ২ জনই যেহেতু আইন পেশায় জড়িত, একবার ভার্ডিক্ট হয়ে গেলে সেই আদালতকে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলছি বা যাই বলছি, একবার ভার্ডিক্ট হয়ে গেলে এটার কি প্রভাব পড়তে পারে ব্যক্তির উপরে, রাজনৈতিক দিক থেকে এবং দেশের উপরে? আম আ ১ম এ এটা বলে নেওয়া ভালো যে আসলে আপনি এটাকে এখনো আইসিটি আদালত বলছেন। আমি বরঞ্চ এটাকে মানে আমি খুবই কমফোর্টেবল ফিল করি যখন এটাকে আমি নিঝুম, তাজুলের আমি বলছি কারণ মানুষ যেন সহজে বুঝতে পারে। তারা রাইট। পত্র-পত্রিকায় যে টার্মটা দেখছে আরকি। বুঝতে পারছি। আমি এখনো এটাকে তাজুলের আদালতই বলি এবং এটি আমার কাছে আসলে আ মোর অর লেস তাজুলের আদালতই আসলে। ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল তো বটেই। ওইটা তো একটা ডার্ক কমেডির জায়গা সত্যিকার অর্থে। একদম। কোন রকমের স্ট্যান্ড আপ সন্দেহ নাই। কমেডিয়ানরা দেখেন দাঁড়ানো, স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি সব।
মানে আমি যখন এই বিচার প্রক্রিয়াটা দেখে আমার কাছে ওই যে ফ্রেঞ্চ ওই ওয়ার্ডটাই আমার কাছে বারবার মাথাতে আসে, সেটা ডেজাভু, যে কোথায় যেন এটা দেখেছিলাম। অতীতে এই একই ঘটনার স্টেজ হয়েছে, কিন্তু সেটা আরেকটু অন্য আদালতে, সামরিক আদালতে হয়েছে। আমরা তখন দেখেছি, এবং হাসানুল হক ইনু কিন্তু সেই কাঠগড়াতে তখনও ছিলেন। আপনি জানেন যে যখন কর্নেল তাহেরের বিচারটা 1 সপ্তাহের ভেতরে করা হচ্ছিল, সেই বিচার প্রক্রিয়াটাও কিন্তু আসলে এরকমই বিচার প্রক্রিয়া ছিল। এবং আনফরচুনেটলি আমাদের হাসানুল হক ইনু ভাই ওই আদালতে ছিলেন। আরো অনেক মানুষ ছিলেন, তার মধ্যে উনি অন্যতম ছিলেন, এবং তাকে সে সময় মনে হয় 10 বছর কারাদণ্ড দেওয়া হয়, এবং শুরুর দিকে মনে হয় যাবজ্জীবন বা সামথিং, পরে এগুলো চেঞ্জ করে দেওয়া হয়। এই ধরনের বিচারগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা ধরেন আপনাকে নিয়ে ফর্মালি খুন করছে আর কি, ব্যাপারটা ওরকম দেখানোর একটা সুযোগ আর কি। এখন এগুলো রিপার্কেশনের জায়গায়, যেটা রিপার্কেশন বলবো, এগুলোর ঘটনাটা হচ্ছে এমন যে আপনি যদি ধরেন এই সময়টাতে ওদের হাতের রিচে না থাকেন, তাহলে আসলে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণই নেই। কারণ এন্ড অফ দ্য ডেতে তো এইভাবে আসলে কোনো দেশও টিকতে পারে না, এগুলো টিকবেও না, এসব ট্রাইব্যুনালও থাকবে না। এবং আমি এটা শুধু বিশ্বাসই করি না, আমি জানিও, অনেকটা আমার একটা ধারণাও আছে যে কোন সময়টাতে এগুলা কোলাপস করবে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে যেহেতু ইনু ভাই এখন গ্রেফতার অবস্থাতে আছে, ওরা যেভাবে স্পিডি ওয়েতে এই কাজটা করতে চাচ্ছে, বোঝা যাচ্ছে যে খুব দ্রুত একটা ফাঁসির হুকুম দিয়ে, ফাঁসির এটা দিয়ে এইটাকে পরবর্তী সময় আপিলেট ডিভিশনে যাবে, এবং সেটাও খুব দ্রুত তারা বেঞ্চ বসিয়ে এটাকে এক্সিকিউট করাটা ট্রাই করবে। বিকজ ওদের কাছে তো হচ্ছে যে এগুলো হচ্ছে একটা পলিটিক্যাল স্কোরের একটা ব্যাপার, যে আমি কত দ্রুত কাকে ঝুলাতে পারছি, কত দ্রুত আমি আসলে এই জামাতিদের মনোবাসনা আমি আপনার পূর্ণ করতে পারছি। কিন্তু আপনাকে একটা জিনিস, কয়েকটা উদাহরণ মনে হয় একটু স্পেসিফিক ভাবে আসা প্রয়োজন, যে এই তাজুলের ট্রাইব্যুনাল এমন একটা ট্রাইব্যুনাল যেটা আমাদের উইথ অল আওয়ার সারপ্রাইজেস যে আমরা লক্ষ্য করেছি যে এখানে হুমায়ুন আহমেদের উপন্যাসও কোট করা হচ্ছে, এবং হুমায়ুন আহমেদের উপন্যাস একটি এভিডেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাও যদি ঠিকঠাক এভিডেন্স হিসেবে ব্যবহার করা হতো, নিজেকে প্রবোধ দিতে পারতাম যে না, কথা তো সত্যিই বলছে। কেমন, এটার মনে হয় ছোট্ট একটা অংশ আপনাকে আমার জানানো প্রয়োজন। আপনি নিশ্চয়ই জানেন, আজকে থেকে 2-1 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে ওদের সেই কথিত সাবমিশনের সময়, যে আমরা আর মামুরা সাবমিশনের সময় তাজুল ইসলাম বলছিল যে হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়াল, যেটা 1975 সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে অবলম্বনে নির্মিত, এটি আসলে উপন্যাসই শুধু না, আমি বলবো আমার লাইফে, আপনি মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু হুমায়ুন আহমেদের অসম্ভব রকমের একজন ভক্ত ছিলাম। ওনার সমস্ত বই পড়া হলেও কোনো আশ্চর্য কারণে মানে এই দেয়াল বইটা আমি পড়তে পারিনি। এর কারণ হচ্ছে দেয়াল বইয়ের শুরুতে বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুককে নিয়ে এসে এমন ভাবে এক গদ্য রচনা করেছে, কয়েক লাইন, যেটা আমাকে বিস্মিত করেছে। হুমায়ুন আহমেদ জানতেনই না হয়তোবা যে আপনার ডিসেম্বরের 12 বা 13 তারিখে ফারুক এসে যোগ দেয়, তাও যুদ্ধ না, কোন একটা ক্যাম্পে এসে যোগ দেয়, কিন্তু ফারুককে এমন ভাবে করা হয়েছে যেন ফারুক হচ্ছে 9 মাস ধরে যুদ্ধ করেছে সেখানে, ব্লা ব্লা ব্লা। এরকম একটা উপন্যাসে আপনার মোজাম্মেল নামে একটা ক্যারেক্টারকে হাজির করা হয়, তো যেই মোজাম্মেল নাকি 1974 সালে আপনার এক নববধূকে রেপ করে এবং হত্যা করে। এখন মজার ব্যাপার হচ্ছে এই উপন্যাসে এটাকে লেখা হয়েছে বেশ মজা করে, কায়দা করে। তাজুল এটাকে কোট করে বলছে এইখানে যে মোজাম্মেল নামটা রয়েছে, এই মোজাম্মেলই হচ্ছে এই ট্রাইব্যুনালের আসামি মোজাম্মেল হক। খেয়াল করে দেখেন যে একটা উপন্যাসের একটা চরিত্র মোজাম্মেল, তাকে সে কোট করছে, সে 84, 85, 86 নাম্বার পাতা কোট করে বলছে। এই কেন সে কোট করছে? দুটা কারণে কোট করেছে। একটা হচ্ছে তৎকালীন মানে কিভাবে একজন খুনি বেড়ে ওঠে, কিভাবে একজন ধর্ষক বেড়ে ওঠে, এইটা প্রমাণের জন্য যে 1974 সালে যে লোকটা ধর্ষক ছিল আজকে সে মুক্তিযুদ্ধ মন্ত্রী, এটাই সে প্রমাণ করতে চেয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মোজাম্মেল সেই মোজাম্মেল কিনা, বা আদৌ এই ঘটনার কোন অস্তিত্ব আছে কিনা, এগুলো যাচাই করবার কোন তাড়না তাজুলের পক্ষ থেকে তো ছিলই না। যারা বসে আছে ওইখানে, আরেক 3 জামাতি আপনার বিচারপতি নামে যে 3 জনকে ধরে নিয়ে এসছে, এই 3 জনেও কোনো প্রশ্নই করলো না, বরঞ্চ বললো ঘটনাটা কবে। তো তাজুল বললো ঘটনাটা কবে একবার দেখে বলতে হবে, তবে 1972 সালে। ঘটনাটা দেখে বলতে হবে, কিন্তু ঘটনা 1972 সালে। উত্তর শোনেন। তো পরবর্তী সময় আমি এটার ইনভেস্টিগেশনে নামি। এই ঘটনাটা উচ্চারিত হয়েছে লেগেসি অফ ব্লাডের 48 নম্বর পাতাতে, মানে অ্যান্থনি মাসকারেনাসের একটা বইয়ের 48 নম্বর পাতার একটা ঘটনার সূত্র ধরে।
1974 সালে আপনার বঙ্গবন্ধু অপারেশন ক্লিন আপ এই অপারেশন চালু করেন, যে যারা মজুদদারি, যারা চোর ছ্যাচোর দেশে অস্ত্রশীল করছে তাদের ব্যাপারে সেনাবাহিনীকে রাস্তাতে নামায় অস্ত্র উদ্ধারের জন্য। লং স্টোরি শর্ট, ওই ঘটনাটা মানে এই যে মোজাম্মেল কেন্দ্র ঘটনাটা, এইটা অ্যান্থনি মাসকারাস তার 48 নম্বর পাতাতে লেখে, এবং মেজর নাসির উদ্দিন এই মোজাম্মেলকে গ্রেফতার করে বলে ওইখানে বলা হয়। আমি মেজর নাসির উদ্দিনকে ফোন দেই, তিনি মেজর নাসির উদ্দিন 3রা নভেম্বরের অন্যতম একজন নায়কও বটে। তিনি আনফর্চুনেটলি তিনি বেঁচে আছেন এবং তার একটা সাক্ষাৎকার নেই। তিনি আমাকে বলেন যে মোজাম্মেল নামে ওইখানে কোনো ক্যারেক্টারই ছিল না, বরঞ্চ আওয়ামী লীগের যে সভাপতি তার নাম ছিল কাজী মোজাম্মেল হক। ইয়েস, ওই নামে একজন ব্যক্তি ছিল এবং আওয়ামী লীগের সভাপতি ওই বইয়ের ভিতরে লেখা আছে, তাও সত্যি। কিন্তু সেই মোজাম্মেল হক ছিল তৎকালীন সময়ের ওই এলাকার এমপি। তিনি যখন অপারেশনে যান ওই সময়টাতে ওই মজুদদারি, কালোবাজারি, চোর ছ্যাচোর গুন্ডাদেরকে ধরার জন্য, তখন স্বাভাবিকভাবেই লোকাল এমপির সাথে তিনি দেখা করতে যান। এই লোকাল এমপির নামই হচ্ছে কাজী মোজাম্মেল হক। কাজী মোজাম্মেল হক তখন টঙ্গীর আওয়ামী লীগের সভাপতি ছিল। তো গিয়ে দেখেন কাজী মোজাম্মেল হক 3টা গেট লাগিয়ে বাসায় বসে আছে। কারণ কি? কারণ ওই সময় শেয়ার শিকদারের দল এবং নকশালপন্থীরা এই রাজনীতিবিদদেরকে মারার জন্য খুঁজছিল, ফলে তিনি ব্যাপক আপনার নিরাপত্তা অবলম্বন করছিল। মোজাম্মেলের কাহিনী এখানে শেষ, মোজাম্মেল এখানে নাই। তাহলে ওই রেপের ঘটনাটা কি মিথ্যা? না, রেপের ঘটনাটাও মিথ্যা না, কিন্তু রেপের ঘটনাটা ঘটিয়েছে আপনার ঠোঁটকাটা আবুল হাসেম। এই ঠোঁটকাটা আবুল হাসেমের বাবা আর ঠোঁটকাটা আবুল হাসেম দুজনই এখন বিএনপির রাজনীতি করে। ওই সময়টাতে তারা এলাকার একটু মাস্টার টাইপের ছিল। তো তাদেরকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতার করে এই ঠোঁটকাটা আবুল হাসেমকে। গ্রেফতার করার পরে নাসির উদ্দিনরা এটা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই সময় তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, যে আমি ধরলাম আমি মামলা করলাম, ওই ক্ষমতা ছিল না। তখন তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করতে হতো। পুলিশ করলো কি, ওই সময় তাকে, যেহেতু তার কাছে কোনো প্রমাণ নাই, তারা শুনেছে এই রেপের ঘটনা, কোনো প্রমাণ ছাড়া, তখন তাকে 54 ধারাতে গ্রেফতার করলো। এই 54 ধারাতে গ্রেফতার হওয়ার কারণে এই ঠোঁটকাটা আবুল হাসেম সে বের হয়ে এসে করলো কি, বিশাল এক মিছিল বের করলো। এই বিশাল মিছিল বের করলো আপনার এই মেজর নাসির উদ্দিনের বিরুদ্ধে। মেজর নাসির উদ্দিন নাকি তাকে ধরতে গিয়ে তার ওয়াইফের শরীরে টাচ করেছে। এই শ্লীলতাহানির অভিযোগ দিয়ে আবুল হাসেম বিরাট বড় মিছিল বের করে। এইসব খবর সেনানিবাস পর্যন্ত যায়। একটা পর্যায়ে সেনানিবাস খালেদ মোশাররফ মেজর নাসির উদ্দিনকে ফোন দেয় যে তুমি অমুক তারিখে 3টার সময় আসো সেনা সদরে। সেনা সদরে যখন 3টার সময় গেল এই মেজর নাসির উদ্দিন, তখন গিয়ে শুনে যে মিটিংটা স্থানান্তরিত হয়েছে বঙ্গবন্ধুর বাসাতে। বঙ্গবন্ধুর বাসাতে গিয়ে মেজর নাসির উদ্দিন দেখতে পেলেন সেখানে মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল শফিউল্লাহ, ডিজিএফআই তৎকালীন ডিএফআই চেয়ারম্যান, ঢাকা বিভাগের যিনি প্রশাসক ছিলেন আবুল হায়াত, তারপরে হচ্ছে যে এসপি মাহবুব এবং খালেদ মোশাররফ নিজে, এবং বঙ্গবন্ধু ওই রুমের ভিতরে। উনি গিয়ে একটু ভরকায় গেলেন। তো বঙ্গবন্ধু একটা সোফাতে বসেছিলেন, যেখানে 2 সিটের একটা সোফাতে। বঙ্গবন্ধু মেজর নাসিরকে দেখেই বললেন যে নাসির তুমি আমার পাশে এসে বসো। আমি কোট আনকোট যেভাবে তিনি আমাকে বর্ণনা করেছেন। কেন আজকে এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আজকে এই তাজুলের ট্রাইব্যুনালের সাথে এই ঘটনাটা, এটা একটু পরেই বুঝবেন। তখন বঙ্গবন্ধু করলেন কি, মেজর নাসিরের ঘাড়ে হাত দিলেন, দিয়ে তিনি কিছু সেকেন্ড চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপরে তিনি বললেন নাসিরের দিকে তাকিয়ে যে কি হয়েছিল গাজীপুরে। তখন তিনি পুরো ঘটনাটা বর্ণনা করলেন। বঙ্গবন্ধু তখন বললেন আপনার ইসের দিকে তাকিয়ে, আবুল হায়াত ঢাকা জেলার প্রশাসকের দিকে তাকিয়ে বললেন যে হায়াত সাহেব, আপনি মেজর নাসিরকে অতি সত্বর ম্যাজিস্ট্রেট মজুমদারের সাথে তাকে দিয়ে দিবেন, যেন ম্যাজিস্ট্রেট মজুমদার নাসিরের সাথে থাকে। ও যত বদমাইশ চোর ডাকাত এগুলোকে ধরবে, মজুমদার সাহেব যেন প্রপারলি টেক কেয়ার করে মামলা টামলার ব্যাপারে। বুঝতে পারছেন? তো আমি মেজর নাসিরকে জিজ্ঞেস করলাম যে বঙ্গবন্ধু কি বলেছে যে ঠোঁটকাটা হাসেমকে ছেড়ে দিতে হবে, বা ঠোঁটকাটা হাসেম আওয়ামী লীগের লোক? বলে ওইখানে তো আসলে এটা বলার প্রশ্নই আসে না, বরঞ্চ বঙ্গবন্ধু এমন রেগে গেলেন যে সেনাবাহিনীর লোকজনদেরকে এভাবে অপদস্থ হচ্ছে দেখে এবং বাকিরা কি করছে এটাই তিনি ভীষণ রেগে গেলেন, এবং বললেন যে ওই সময় অনেক বিখ্যাত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, এই ম্যাজিস্ট্রেট মজুমদার সব। তো বঙ্গবন্ধু তাকে তার সাথে দিয়ে দিলেন। আমি বললাম যে উনি কি কোনো জামিনের জন্য প্রেশার দিয়েছে? বলে ভাই আপনি কি বলছেন এটা? আমি পরের দিন টঙ্গীতে গেলাম,
অনেক ঘটনা সেখানে। টঙ্গীতে যাওয়ার পরে এই ঠোটকাটা হাশেমকে গ্রেফতার করলো। ঠোটকাটা হাশেমকে সে কিছু কথাবার্তা বলল যে তাকে আসলে কি করা হবে এখন, এই ভয়ে মোজাম্মেল করলো কি, তার যে গোয়ালঘর আছে ওই গোয়ালঘরের নিচে তার অস্ত্রের পুরো কারখানা সে আত্মসমর্পণ করে ওই আর্মির কাছে দিয়ে দিল। এরপরে সে গ্রেফতার হলো এবং তার নামে মামলা দায়ের হলো এবং বিচার চললো। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যান্থনি মাসকারেনাস এই মোজাম্মেলকে পেল কোথায়? ঠোটকাটা আবুল হাশেম মোজাম্মেল হলো কিভাবে, এবং বঙ্গবন্ধুর নির্দেশে নাকি জামিন হয়েছে, এই গল্পই বা পেল কিভাবে? এর কারণ হচ্ছে অ্যান্থনি মাসকারেনাস এই গল্পটা শুনেছে বঙ্গবন্ধুর খুনি ফারুকের বয়ানে, ওইখানে লেখা আছে, বুঝতে পারছেন? চোরের সাক্ষী গাট কাটা। তো এগুলাকে কোনো ধরনের ভেরিফাই না করে অ্যান্থনি মাসকারেনাসের বই লিখেছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের বই কোর্ট হচ্ছে এই তাজুলের ট্রাইব্যুনালে। এই হচ্ছে বিচার ব্যবস্থা। শুধু আপনাকে এতটুকু বোঝানোর জন্য যে এই একটা বিচার ব্যবস্থা যেখানে যদি লোচনাপা এটা করেছে, ঠিক আছে, খালি ধরা দিতে হবে না, লোচনাপা গান্ধীর ছাগল চুরি করেছে, তো লোচনাপা বললো ঠিক আছে আমি গান্ধীর ছাগল চুরি করেছি, খালি একটু ধরা দেন কেন চুরি করলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে খালি ধরা দিতে হবে লোচনাপা যে আপনি গান্ধীর ছাগল চুরি করেছেন 1946 সালে। এই হচ্ছে ট্রাইব্যুনালের অবস্থা। ওটা ওই যে আমি পশ্চিম দিকে দাঁড়ায়া মাটির উপর খাড়ায়া কসম করে বলতেছি আমি দেখছি, এটাই সত্যি। বিষয়টা ওরকমই হয়ে গেছে আর কি। একদম 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 ব্যাপারটা তাই। তারপর ভাই আপনি তো একটু দেখা যাচ্ছে স্লিপিও, আপনার ঘুম ঘুম অবস্থা আমাদের কথা ঘুম ঘুম শুনতে অবস্থা শুনতে। আপনার কাছে না, এত একটু আসি। সুন্দর গলার ভয়েস নিজুম ভাইয়ের। আচ্ছা, তারপর ভাই আমি একটা জিনিস ভাবছিলাম এবং গতকালও আপনাদের সাথে কথা হচ্ছিল যে পঞ্চম সংশোধনী যেটা আমাদের সংবিধানে আছে, পঞ্চম সংশোধনীর মাধ্যমে তো অনেক কিছুই বাতিল হয়ে গিয়েছে। হুম। তো পঞ্চম সংশোধনী রেখে আমরা এই যে বিভিন্ন রকমের নাটক করছি, গণভোট এই সেই, এ নিয়ে যদি একটু বলতেন, মানুষ যেন জানেন তাপস ভাই। প্রথমে আমি বলবো যে পঞ্চম সংশোধনীর আগে বিএনপি তাদের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে করাপ্ট করার জন্য কি করেছিল চতুর্দশ সংশোধনীর মাধ্যমে, সেটা কিন্তু বলা প্রয়োজন। কারণ চতুর্দশ সংশোধনীর মাধ্যমে তারা করলেন কি, বিচারপতিদের বয়সটা, অবসরের বয়সটা বাড়িয়ে দিলেন। কেন বাড়ালেন? কারণ তাদের দলের প্রধান বিচারপতি কে এম হাসান তিনি সদ্য অবসরপ্রাপ্ত হয়েছেন, তাকে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান করবেন, এটা হচ্ছে তাদের নীল নকশা। এই জন্য তারা এটাকে চেঞ্জ করে ৬৭ বছরে উন্নীত করলেন। এরপরে পরবর্তীতে যখন পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিষয়টা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, তখন কে এম হাসান বললেন তিনি আর প্রধান উপদেষ্টা হবেন না। এই পরিস্থিতিতে ওনারা পড়ে গেলেন বিপদে, এবং বিপদে পড়ার পরে কি হলো, প্রেসিডেন্ট ছিলেন তখন ডক্টর ইয়াজউদ্দিন, তিনি নিজেকে স্বয়ং প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা ডুয়াল রোলে তিনি ঘোষণা করলেন। মানে সংবিধানের একেবারে ১২টা বাজিয়ে ১৩টাতে চলে গিয়ে তারা আর কিছু রাখলেন না। সেই পরিস্থিতিতে আপনার মনে আছে যে ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু তার পূর্ণাঙ্গ ক্যাবিনেট গঠনও করতে পারে নাই, কারণ কেউ তার ক্যাবিনেটে গঠন করার জন্য রাজি হচ্ছিলেন, একের পর এক সেটাকে অস্বীকার করে যাচ্ছিলেন যে না আমরা জয়েন করব না। এই পরিস্থিতিতে খালেদা জিয়ারই প্রিয় সেনাবাহিনী প্রধান তিনি ইন্টারফেয়ার করে বললেন যে আমাদের আরো পেয়ারা বান্দা আছে, এবং তাকে, সেই পেয়ারা বান্দাকে, তাকে তারা বললেন যে বাংলাদেশ ব্যাংকের ফর্মার গভর্নর, তাকে তারা বসালেন। এরপর তো এই দুজনের যোগ সাজসে বাংলাদেশে কি হয়েছে সেটা তো ইতিহাস, সেটা সবাই জানে যে কিভাবে সেইখানেও ডক্টর ইউনূস প্রবেশ করে -2 ফর্মুলাটাকে যে কিভাবে বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটা কিন্তু আমরা জানি। তিনি তখন জনশক্তি নামের একটা দল গঠন করতে চেয়েছিলেন, এখন সেই জনশক্তির দলই বিভিন্ন নামে ফেরত আসতেছে। তো আমরা তারপর জনশক্তি না, নাগরিক শক্তি, শক্তি দইয়ের স্টাইলে নাগরিক শক্তি, সেটাই এখন নাগরিক পার্টি। এখনো তারা ছাত্র সংগঠন করেছে ছাত্র শক্তি নামে। ছাত্র শক্তি, শক্তি ছাড়া বিষয় নাই। না, শক্তি ছাড়া সে কোনো কথাই বলেন, এবং এটার রিফ্লেকশন কি, সবকিছুই তো তারা শক্তি দিয়ে, শক্তি প্রয়োগ করে করছে, তাই না? আপনি যে 15তম সংশোধনীর এর পরবর্তীতে কি হলো, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এর বৈধতা চ্যালেঞ্জ করে একটা রিট ফাইল করা হলো, এবং সেই রিটের শুনানিতে প্রথমে হাইকোর্ট রায় দিলেন যে এখানে এটা অবৈধ, এটা চলতে পারে না। তারপরে আপিল বিভাগও সেখানে রায় দিয়ে বললো যে হাইকোর্টের রায় ঠিক আছে, এটা অবৈধ, আমাদের সংবিধান বিরোধী, কোনোভাবেই এটাকে কন্টিনিউ করা যাবে না। তখন এই রায়ে, দুটো রায়ের পরিপ্রেক্ষিতে সংসদে, যে সংসদে আপনাকে বিরোধী দল হিসেবে বিএনপি উপস্থিত ছিল, সেই সংসদে ওপেন ডিবেটের পর
কিন্তু এই আইনটা করে তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করলেন, সহ অন্য অনেক কিছুকে বাতিল করলেন পঞ্চদশ সংশোধনীতে। যদিও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমার সবচেয়ে অপ্রিয় যে রাষ্ট্রধর্ম সেটাকে বাদ দেওয়া হলো না, এটুকু আমি বলে রাখলাম যে এই জায়গাটুকুতে শুধু আমার আপত্তি ছিল পঞ্চদশ সংশোধনী নিয়ে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই নাটকের কন্টিনিউশন হিসেবে বিএনপি বলে বসলো যে তারা ইলেকশন করবে না। বিএনপি আপনার এবং জামাতের যে জোট তারা ইলেকশন করবে না, এবং তারা আপনার মনে আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন রায়গুলোকে নিয়ে যেমন বারবার হরতাল দিচ্ছিল, নির্বাচনকে নিয়ে বারবার হরতাল দিয়ে আগুন সন্ত্রাস করে দেশটাকে একদম শেষ করে দিচ্ছিল। সেই পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা কতটা মহানুভব এবং উদার যে তিনি কিন্তু একটা জাতীয় সরকার গঠন করার প্রস্তাব কিন্তু তিনি নিজে ফোন করে তিনি কিন্তু খালেদা জিয়াকে দিয়েছিলেন। আপনার মনে আছে যে তখন একটি ফোন আলাপ লিকও হয়েছিল, প্রায় 40 থেকে 1 ঘন্টার একটা আলাপ হয়েছিল তাদের মধ্যে, এবং সেখানে কিন্তু বারবার তাকে বলা হচ্ছিল যে যদি সংবিধানে উপপ্রধানমন্ত্রীর কোনো প্রভিশন থাকতো সেটাই আপনাকে অফার করা হতো, কিন্তু নেই। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, ইলেকশনে আসেন এবং ইলেকশনটাকে সুন্দরভাবে আমরা করি। কিন্তু খালেদা জিয়া কিন্তু তখন যেহেতু একটা জামাত যেহেতু তাদের উপরে ভর করেছে, বিভিন্ন শক্তি তাদের উপর ভর করেছে, তারা ইলেকশনে অংশগ্রহণ করলেন না। স্বাভাবিকভাবেই সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্য কিন্তু ইলেকশনটা করতে হয়েছে। এখন আবার আমি ফিরে আসি যে এই যে 15তম সংশোধনীটা মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বাতিল করে দিলাম, এবং আমরা যে নিরপেক্ষ এই যে সরকারের কথা, এখন যে ইউনূসের যে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানে কখনোই ছিল না। এটা তো আপনার খেয়াল আছে যে বিচারপতি শাহাবুদ্দিনকে যখন আমরা করলাম তখন সবগুলো দলের একটা লিখিত আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাকে 3 মাসের জন্য আনা হলো। জাস্টিস শাহাবুদ্দিন তিনি বললেন আমার শর্ত একটাই, আমি 3 মাসের বেশি একদিনও থাকবো না এবং আমাকে কিন্তু প্রধান বিচারপতি হিসেবে ফেরত যেতে হবে। এবং আপনাদের খেয়াল আছে যে এই যে শর্তাবলীগুলো সেগুলো কিন্তু 90-এর পরে 91-তে যখন সংসদটা আসলো সেই সংসদে কিন্তু আবার ডিবেট হয়ে সেটাকে পাশ করা হলো। অর্থাৎ প্রত্যেকটা সময় এই যে এগুলোকে যখন বৈধতা দেয়া হচ্ছে বা এগুলোকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, সর্বদলীয় আলোচনা হয়েছে, এবং আমি বলবো যে সংসদে একটা কার্যকর সংসদ তখন উপস্থিত ছিল। এখন আমরা কি দেখছি গত 1 বছর যাবত কোনো ধরনের কোনো সংসদ নাই। যে তত্ত্ব দিয়ে তারা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারটা চালু করলো সেটা কিন্তু কোনো দিনই আমাদের সংবিধানে স্থান পায়নি। শুধুমাত্র একটা বিশেষ পরিস্থিতিতে সেটিকে আমরা স্থান দিয়েছিলাম এবং সেই স্থান দেওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেখানে একটা বিশেষ সময়ের জন্য সেটাকে আনা হয়েছিল। এখন সেই ধরনের কোনো বিষয় নাই। এখন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে যদি আবার আমরা আসি তাহলে আপনি খেয়াল করবেন যিনি ওনাদের পরিকল্পনাটা কি? ওনাদের পরিকল্পনাটা হচ্ছে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তিনি রিটায়ারমেন্টে যাবেন কিছুদিনের মধ্যে। তিনি রিটায়ারমেন্টে গেলে তাকে প্রধান উপদেষ্টা করা হবে। তো যে লোকটা অ্যাডজুডিকেটর, তার সামনে যে মামলাটা শুনানি হচ্ছে তার আলটিমেট বেনিফিশিয়ারি হবেন তিনি। তাহলে কিভাবে তিনি এই কোর্টের এই শুনানিতে তিনি বিচারক হিসেবে বসতে পারেন? শুধু তিনি কেন, তার পরবর্তী যিনি জ্যেষ্ঠ বিচারক আছেন, অর্থাৎ আপিল বিভাগের আসলে কোনো বিচারপতি কিন্তু এইটা শুনানি করতে পারেন না, কারণ কোনো না কোনো ভাবে দে উইল বি বেনিফিটেড আউট অফ ইট। ঠিক আছে, তারা কেউই শুনানি করতে পারবেন না। তো তাহলে সেই নিজেরা বেনিফিটেড হবেন, সেটির শুনানি যখন তারা করেন তখন এটাকে আপনি মকারি ছাড়া আর কিছু হতে পারে না। রুল অফ ল যে কথাটা আমরা বলি বা ন্যাচারাল জাস্টিস, নিজুম ভাই বহুবার বলেছেন, এই কথাগুলোর প্রথম আপ্ত বাক্যটাই হচ্ছে যে আপনি নিজের বিচার নিজে করতে পারবেন না বা এমন কোনো বিচার প্রক্রিয়ার সাথে আপনি যুক্ত হতে পারবেন না যাতে আপনি বেনিফিটেড হবেন, কারণ সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা বায়াসড হতে পারে এরকম কোনো কিছুর সাথে আপনি যুক্ত হতে পারবেন না। তার সাথে সাথে যে জিনিসটাকে আমরা কেন অসাংবিধানিক বলছিলাম, কারণ ওই যে আমি বললাম যে 1/11-এর যে এক্সপেরিয়েন্স আমাদের, সেই এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার একটা প্রতিফলন ঘটে। সেই জনগণের ইচ্ছার প্রতিফলনকে তোয়াক্কা না করে এরকম মুষ্টিমেয় কিছু লোক যারা অগণতান্ত্রিকভাবে চেয়ারে বসছেন, অবৈধভাবে চেয়ারে বসছেন, অসাংবিধানিকভাবে চেয়ারে বসছেন, সেই গুটি কয়েক লোক দেশটাকে চালাচ্ছেন যেখানে জনগণের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা মনে করেন তারাই যেটা করছেন সেটাই ভালো। সুতরাং এই দিক থেকে আমি বলবো যে এই যে পঞ্চদশ সংশোধনী, এই পঞ্চদশ সংশোধনীটাতে গ্রহণ
মানে এটাকে রহিত করার কোনো ধরনের সুযোগ আর অন্ততপক্ষে এই এক্সিস্টিং কোর্ট বা আপিল বিভাগের নেই। আমরা তো আইনের কথা বলছি, তারা তো প্রথম আমি থেকেই একটু আমাকে অনুমতি দিলে আমি একটু ফিফথ অ্যামেন্ডমেন্টের ইস্যুসটা বলি। আমি যে ফিফথ অ্যামেন্ডমেন্টের ইস্যুটা আপনি উঠিয়েছেন, খুব ভালো করেছেন। আমি আসলে এটা বলতাম, সেটা হচ্ছে যে আমাদের সামনে ফিফথ অ্যামেন্ডমেন্টের মতো একটা আলোচনাটা কি ফিফথ অ্যামেন্ডমেন্টের হয়েছে? 15 মাধ্যমে নিঝুম 15-তে যাওয়া, তাই তো? 5-তে তো নানা রকমের বৈধতা দেওয়া হয়েছে। জিয়া সরকার বিভিন্ন জিনিস যে দেখা যাচ্ছে যে 75-এর হত্যা টত্যা এগুলাকে বৈধতা দিচ্ছে, সেগুলা কিন্তু বাতিল হয়ে গিয়েছে হচ্ছে গিয়ে 15তম সংশোধনীর মাধ্যমে। সেখানে গণভোটও বাতিল করা হয়েছে। আমি আসলে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসলে মোস্তাক, সায়েম এবং জিয়াউর রহমানের যে অবৈধ ক্ষমতা দখলটা, সেটা বেসিক্যালি একটু ছোট করে বলতে চাই যে আমাদের সামনে কিন্তু একটা ঐতিহাসিক অলরেডি রায় আছে যে এই শাসন আমলগুলোকে কিভাবে পরবর্তী সময় অবৈধ করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি ভুল না করে থাকলে হাইকোর্টের রায়টা মনে হয় বিএনপির আমলেই দেওয়া হয়, এই অবৈধ ঘোষণার রায়টা। পরবর্তী অ্যাপিলেট ডিভিশন এটা আওয়ামী লীগের শাসন আমলের সময়। ওইখানে যে ইন্টারেস্টিং আলাপগুলো হয়েছে আজকে খুবই প্রাসঙ্গিক। সেখানে আসমা জিলানির মামলা নিয়ে আসা হয়েছিল, সেখানে আপনার ইন্টারেস্টিং ভাবে এটাও নিয়ে আসা হয়েছিল যে আপনার এটাকে কি যেন হ্যান্স কেলসনের যে থিওরিটা নিয়ে আসা হয়েছিল, যে একটি সাকসেসফুল কু আপনার আরেকটা গ্র্যান্ড নর্মের জন্ম দেয়। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের যদি ঐতিহাসিক ঘটনা মুক্তিযুদ্ধ হয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে গ্র্যান্ড নর্মটা হয় 72-এর সংবিধান, মানে হ্যান্স কেলসনের থিওরি অনুযায়ী, তাহলে ওরা পরবর্তী সময় আর্গুমেন্ট করেছিল, অর্থাৎ ফিফথ অ্যামেন্ডমেন্টের সময়, যে ক্ষমতা দখল যেহেতু মোস্তাক করেছে বা সায়েম এটার পার্ট ছিল বা জিয়া রহমান ছিল, যেহেতু ইট ওয়াজ এ সাকসেসফুল কুপ ডি এটাট, ফলে এইটাকে বৈধতা দিতে হবে। এবং পরবর্তী সময় তারা যা করেছে, অর্থাৎ যেই অ্যামেন্ডমেন্ট এনেছে, যেই নথিগুলোকে রেখেছে, এইটাই গ্র্যান্ড নর্ম। গ্র্যান্ড নর্মটা হচ্ছে ওই একটি সুনির্দিষ্ট দেশে সুপ্রিম অ্যাপেক্স ল, যেটার মাধ্যমে কান্ট্রিটা চলে। তো আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এখন যখন আমরা যে এই জুলাই সনদ এগুলো দেখছি, এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন, যেটা দেখা যাচ্ছে যে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি রায় টায় অন্য কিছু। প্রথমত হচ্ছে যে ফিফথ অ্যামেন্ডমেন্টের আরেকটা ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে, বিকজ যে কোনো আদালত যে কোনো জায়গাতে এটা ভয়েড অ্যাব ইনিশিও। হ্যাঁ, আমরা এর আগে অতীতে বলেছি, যখন ইন্ডেমনিটি অধ্যাদেশ যখন বাতিল করবার জন্য 1996 সালে পার্লামেন্টে এগুলোর জন্য প্রস্তাব আনা হলো, আমি কিন্তু পরবর্তী সময় বলেছি যে এই ইন্ডেমনিটি অধ্যাদেশটা বাতিল করার কোনো দরকার ছিল না পার্লামেন্টে, বিকজ ইট ওয়াজ এ ভয়েড অ্যাব ইনিশিও। তারপরও সেগুলো নিয়ে আর্গুমেন্ট ছিল যে যেহেতু ওই আমলটাকে বাতিল করা হয়নি, নানান ধরনের ব্যাপার স্যাপার ছিল। বাট আমি এই আর্গুমেন্টটা উঠেছিল হাইকোর্টে যে এটা ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল ইন্ডেমনিটি অধ্যাদেশ, এটা কোনো আসলে ফর্মালি এটা বাতিল করার দরকারই নেই। ঠিক একই ব্যাপার এই 5ই আগস্টের পর থেকে আপনি যা কিছু দেখছেন, এই যে আপনি এখন বলছেন যে আইসিটি ট্রাইব্যুনালের কথা বা তাজুলের ট্রাইব্যুনালের কথা, যে তার বৈধতা এইটা সেইটা, আমি কেন খুবই খুবই রিলাক্টেন্ট জানেন, বা অনাগ্রহী বা অনিচ্ছুক এই ব্যাপারগুলো নিয়ে। কারণ আমার কাছে প্রথম কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট বলেই কিছু বাংলাদেশের সংবিধানে নাই, এবং এই যে জিনিসটা নাই সেটাকে তারা আইনে কিভাবে পরিণত করেছে। এর আগেও বলেছি আপনার প্রোগ্রামে যে 106 অনুচ্ছেদের রেফারেন্স চেয়েছে। মুশকিলের ব্যাপার হচ্ছে যে আপনি যদি 106 অনুচ্ছেদে যে অ্যাডভাইজরি যেই একটা চৌথা আমরা দেখতে পেয়েছি একটা কাগজ, সেখানকার প্রথম লাইনটা হচ্ছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন। পদত্যাগই তো করেন নাই, এবং কোনো ফুল কোর্ট হিয়ারিং হয় নাই, কোনো লয়ার জানে না, কেউ জানে না, কিচ্ছু জানে না। পরবর্তী সময় আইএসপিআর এর কাছ থেকে জানা গেল প্রধান বিচারপতি কারাগার না ক্যান্টনমেন্টে উনি আর এনায়েতুর রহিম সাহেব অন্তরীণ ছিলেন। প্রধান বিচারপতি আর আপনার ওনারা ওখানে শেল্টার নিয়েছিলেন, যেখানে প্রধান বিচারপতি এবং আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারপতি জনাব এনায়েতুর রহমান ক্যান্টনমেন্টের ভাষ্য অনুযায়ী তিনি ক্যান্টনমেন্টে ছিলেন ওই সময়টাতে। তাহলে ফুল কোর্ট হিয়ারিং হলো কিভাবে? আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সেটা কোনো নথিপত্র দেখাতে পারেনি। ফলে এই সরকার শুরুতেই বাতিল, এটা একটা অবৈধ অসাংবিধানিক একটা মৌলবাদী টোকাই সরকার। আপনাকে যেই জায়গাটা মনে হয় দর্শকের একটু জানা আরো প্রয়োজন, এখানে তাপস ভাই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এনেছে, আসলে এই জিনিসগুলো বারবার মানুষের জানা প্রয়োজন। কিন্তু এইটাও জেনে রাখা প্রয়োজন, এই যে আমাদেরকে বারবার ব্লেম করা হয় যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা আমরা আসলে শেষ করেছি, এই করেছি না করেছি।
আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন এই তরুণদেরকে বলবো যে আপনারা যদি 13তম সংশোধনীকে এই বাতিল যে করেছে সেটা রায়টা পড়েন, অ্যাপিলেট ডিভিশনের রায়, সেখানে জাস্টিস খায়রুল হক যেটা বলেছে তার আমি অনুলিখন করে বলছি এমন যে তিনি তার রায়ের একটা অংশে বলেন যে আজকে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি যে প্রধান দুই দলের দুই নেতা আজকে তত্ত্বাবধায়ক সরকার রাখার ব্যাপারে তারা সাবমিশন দিয়েছেন। অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো বিকজ ইট ইজ এগেইনস্ট দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস, এই বেসিক স্ট্রাকচারকে তারা বাইপাস করেছে। এটাই ছিল মোদ্দা কথা, খায়রুল হক সাহেবের মোদ্দা কথা এটাই ছিল, এবং বাকি বিচারপতিরা এটাতে সুরেন্দ্র কুমার সিনহা আরো কিছু অ্যাড করেছেন সেখানে। তো আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই মামলাতে কোর্টে গেছেন তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য। উনি 6th রেসপন্ডেন্ট ছিলেন, নাম্বার 6, এবং বিএনপির যিনি সাধারণ সম্পাদক তিনিও কোর্টে গেছেন, তিনি ছিলেন 7th আপনার রেসপন্ডেন্ট। আদালত এটাকে বাতিল করে দিয়েছে এবং বিচারপতি খায়রুল হক সাহেব তখন বলেছেন যে আমার সামনে আমি আসলে এই ইমোশনের ঊর্ধ্বে গিয়ে আমাকে বলতে বলা হয়েছে যে এটি কতটা সংবিধান সম্মত, এটা কি আলট্রা ভাইরাস কিনা, ইট ইজ আলট্রা ভাইরাস। এবং বলা হয়েছে যে আদালতের বন্ধুরা কি বলছে, সেই আদালতের বন্ধু এসেছে 7 জন অ্যামিকাস কিউরির মধ্যে একজন তো একেবারে ক্লিয়ারলি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার একটা ফালতু সিস্টেম, আসবারুল হক কিউসি আমি ভুল না করে থাকলে, ব্যারিস্টার আমিনুল ইসলাম থেকে শুরু করে বাকিরা বারবার এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে একটা অসাংবিধানিক বললেও কোনো না কোনোভাবে তারা বলেছে করা যেতে পারে, এটা হইতে পারে সেটা হইতে পারে বলেছে, কিন্তু সেটা সমালোচনাও করেছে। সুতরাং আমাদের মোদ্দা কথা এই জিনিসটা যে জনগণের সামনে এই জিনিসটা আনা প্রয়োজন যে বাংলাদেশ আওয়ামী লীগ আদালতে তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য ফাইট দিয়েছে। আদালত যদি বাতিল করে, বাংলাদেশ আওয়ামী লীগের তো এই ট্রেন্ড আছে যে আদালতের রুল মেনে চলা। যেমন মাননীয় প্রধানমন্ত্রী যখন জামিন নিয়ে প্রশ্ন করেছিল 1999-এ, তখন উনাকে আদালত তলব করেছিল, এবং এটা সেই বিখ্যাত গুজবের মামলা যেখানে বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি রং হেডেড বলা হয়েছে, যেটা আমি পরবর্তী সময় লিখেছিলাম যে এই ধরনের কোনো কথা আদালত বলেই নাই। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তাকে আদালত অবমাননার রুল আনা হয়েছিল এবং তিনি সেটা জবাব দিয়েছেন। বঙ্গবন্ধু হত্যা মামলা দেখেছি, অন্য জায়গাতে দেখেছি যে তিনি আদালতকে কিভাবে মানে মেনে চলেন। তো আমাদের এই মেনে চলাটাই হয়ে গেছে আমাদের বিরুদ্ধে গুজব যে আওয়ামী লীগ চাইলেই তত্ত্বাবধায়ক সরকার রাখতে পারতো। একদিকে আমি আইনের শাসনও চাই, অন্যদিকে আদালত রায় দিলে আদালতটা কেন 2টা থাপ্পড় দিয়া বললাম না এই তুমি আমার কথা শুনতে হবে, এইটা আবার মনে মনে চায়। বাঙালির মনের ইচ্ছাটা আমি আপনাকে বলে দেই, বাঙালি বলে আমি আইন মেনে চলতে পছন্দ করি, আবার অন্যদিকে তাকে ধরলে বলে অমুক থানাতে তার কোনো খালু আছে কিনা, অমুক থানাতে কোনো তার চাচা আছে কিনা এটার খোঁজ করে। একই দিকে আইনের শাসন চায়, অন্যদিকে কোন খালু কোন থানাতে আছে এটাও জানতে চায়। এই হচ্ছে মোস্ট অফ বাংলাদেশের ক্যারেক্টার আমার কাছে মনে হয়। আইনের শাসন হচ্ছে গিয়ে যদি ঘটনাটা আপনার সাথে ঘটে তাহলে আইনের শাসন, যদি ঘটনাটা আমার সাথে ঘটে তাহলে খালু আছে কিনা, এটা হচ্ছে গিয়ে আইনের শাসন। তাপস ভাই, আমি আপনার কাছে একটু আসি, আমরা তো অনুষ্ঠানে প্রায় কাছাকাছি সময় শেষের পর্যায়ে চলে এসেছি। এই যে আইসিটি ট্রাইব্যুনাল আমরা বলছি, এটা কি মানে ভয় প্রদর্শনের একটা হাতিয়ার হিসেবে সত্যিকার অর্থে ব্যবহৃত হওয়া শুরু হয়েছে, তাই কি? অবশ্যই তাই। আমি আমাদের যে আজকের যে বিচারের বৈধতা, বাস্তবতা এবং বিতর্ক নিয়ে যে আলোচনা, সেই জায়গাটাতে এসে আমি বলবো যে কতগুলো সমস্যা দেখা দিচ্ছে, যে সমস্যাগুলো এই বিচার প্রক্রিয়ার বৈধতাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। প্রথম কথা যেটা আমি নিঝুম ভাইয়ের সাথে একদম একমত, যে সরকার অবৈধভাবে সৃষ্ট সেই সরকারের সমস্ত কিছুই অবৈধ। যেটা একটা ম্যাক্সিম আছে, সেই ম্যাক্সিমটা বাংলা করলে দাঁড়ায় 20 বৃক্ষের সমস্ত ফলই বিষ। সুতরাং এটার সমস্ত কিছু অবৈধ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে বিচারকদের তারা নিয়োগ দিয়েছে, সেই বিচারকদের যেমন পলিটিক্যাল বায়াসনেস আছে, দ্বিতীয়ত বিচারকদের বেশিরভাগই কিন্তু অস্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। তো আপনি অস্থায়ী বিচারক হলে আপনার কিন্তু আসলে মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকে না, কারণ আপনাকে তো স্থায়ী হতে হবে। স্থায়ী হতে হলে অবশ্যই সরকার যা চায় আপনাকে সেটাই বলতে হবে, সেই ধরনের সিদ্ধান্তই আপনাকে দিতে হবে। দ্বিতীয়ত প্রসিকিউটরদের যে নিয়োগ দেওয়া হয়েছে, সেই প্রসিকিউটরদের শুধু যে তাদের যে দলীয় বায়াসনেস রয়েছে তা না, তারা নিজেরা কিন্তু জুলাই আগস্টের যে ভিকটিম তাদেরকে তারা আইনি সহযোগিতা দিতে চেয়েছিলেন বিনামূল্যে, এবং
তাদেরকে তারা বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, যেটা তারা ওপেনলি স্বীকার করেছেন। বিচারকদের মধ্যে, এই প্রসিকিউটরদের মধ্যে এমনও লোক আছেন যারা নিজেরা দাবি করেন যে ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল ৬ দিন ৭ দিনের জন্য। এই ধরনের প্রসিকিউটর আছেন। বিশেষ করে যে জোহা নামের যে তাদের যে ফরেনসিক অ্যানালিস্ট আছে প্রসিকিউশনের, তিনি কিন্তু ২০১৬ সালে গুম হয়েছিলেন বলে তিনি দাবি করেন, এবং যে সরকারের এখন বিচার প্রক্রিয়ার সাথে তিনি জড়িত সেই সরকারকে তিনি দাবি করেন। তাহলে তার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ ক্লিয়ার এবং আনডিনায়েবল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রসিকিউটরদের ফেসবুকে যদি আপনারা যান, তারা যাদের বিচার করছেন আবার তাদের বিরুদ্ধে তারা ঘৃণা, বিদ্বেষ উগরে দিচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়াতে। এটা কিন্তু আপনি পারেন না প্রসিকিউটর হিসেবে। একইভাবে সেখানে ইটস আ ভায়োলেশন অফ রুল অফ ল, ন্যাচারাল জাস্টিস অ্যান্ড দেয়ার এথিক্যাল ডিমান্ড। নিজুম ভাইও ব্যারিস্টার, আমিও ব্যারিস্টার, আমাদের যে ১০০ মার্কের এথিক্সের পরীক্ষা দিতে হয়েছে সেখানে এটা পরিষ্কারভাবে আমাদের পড়তে হয়েছে যে একজন প্রসিকিউটর বা একজন আইনজীবী নিজে যে বিচার করছেন সেইখানে তার অপোজিট পক্ষ বা তার নিজের পক্ষ কারো বিরুদ্ধে তিনি এই ধরনের কোনো কমেন্ট করতে পারবেন না, সেটা তারা করছেন। যেটা বাংলাদেশের যে বার কাউন্সিলের যে এথিক্যাল রুলস আছে তার মধ্যেও এটা পড়ে, সেটাও তারা ভায়োলেট করছেন। তদন্তকারী কর্মকর্তারা, প্রসিকিউটররা আরেকটা কাজ করতে পারবেন না, সেটা হচ্ছে তারা প্রথম দিন থেকে ধরে নিতে পারবেন না যে এই অভিযুক্ত ব্যক্তি দোষী, যেটাকে আমরা বলি প্রিজাম্পশন অফ ইনোসেন্স। তাদেরকে প্রথম দিক থেকে ধরে নিতে হবে যে এই লোকটা আসলে নির্দোষ, কিন্তু আমরা তাদের বিভিন্ন জায়গার বক্তব্যে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তারা প্রথম থেকে বলে যাচ্ছে যে তারা দোষী। এরপরে এই আদালত বা বিচার প্রক্রিয়াটা যে স্বচ্ছ না, সেটার আরেকটা বড় প্রমাণ হচ্ছে আমাদের তথাকথিত উপদেষ্টারা, অবৈধ গণতান্ত্রিক উপদেষ্টারা কিন্তু বারবার এই কোর্টকে ডিকটেট করেছেন। আসিফ নজরুল বলেছেন অক্টোবরের মধ্যে আমাদের বেশ কয়েকটা রায় আমরা পেয়ে যাব। তো তার কথা অনুযায়ী তো অক্টোবরে এই শুনানি শেষ হয়েছে। যেহেতু আমরা সমালোচনা করেছি সেই জন্য শুনানিটা চলে যাচ্ছে, এবারে রায়টা চলে যাচ্ছে নভেম্বরে। কিন্তু আদার দ্যান দ্যাট, যখন আপনি সরকারের এইরকম পজিশনে, আপনি নিয়োগকর্তা, আপনার স্থায়ী হবেন কিনা সেটার সম্পূর্ণভাবে নির্ভর করছে আসিফ নজরুলের উপরে, এবং আপনার বেতনাদি, সুযোগ সুবিধাদি সমস্ত কিছু নির্ভর করছে তার উপরে। সে যখন বলে যে অক্টোবরের মধ্যে একটা বিচার শেষ করতে হবে, আপনার কয়টা মাথা আছে ঘাড়ের উপরে যে আপনি সেখান থেকে এটাকে অন্যদিকে নিয়ে যাবেন? সুতরাং এই যে বিচার প্রক্রিয়াতে আরেকটা জিনিস জাস্ট বলেই আমি নিজুম ভাই কাছে যাব আমরা, সেটি হচ্ছে যে আপনারা দেখবেন তারা বলল কি যে আমরা সমস্ত ট্রাইব্যুনালের সমস্ত কর্মকাণ্ড লাইভ দিব। আচ্ছা, লাইভ করবেন, করার ভালো কথা, করবেন তো গভর্নমেন্ট চ্যানেল থেকে, সেটা তারা করলেন না, করছেন তারা ফেসবুক থেকে। আবার করছেন কি, এই যে নিজুম ভাই যে বলেন যে তাজুলের ট্রাইব্যুনাল, এটা তো খালি খালি বলেন না, তাজুলের ফেসবুক থেকে এটা লাইভ করা হয়। আচ্ছা, তারপরে তাজুল যতক্ষণ বক্তব্য দেয় শুধুমাত্র ততক্ষণই লাইভ হয়, তাজুলের বক্তব্য শেষ, সাথে সাথে কিন্তু লাইভ বন্ধ। তারপরে সাংবাদিকরা জানতে চাইলে বলে আহা নেটওয়ার্ক ফল করছে ভাই, আগের দিন বৃষ্টি হয়েছে, পানি ঢুকে গেছিল লাইনের মধ্যে, হ্যান ত্যান এইসব কথাবার্তা। তো তাইলে এই ট্রাইব্যুনালকে আপনি কিভাবে আপনি এক্সপেক্ট করেন যে এই ট্রাইব্যুনাল বিতর্কের ঊর্ধ্বে থাকবে? বাস্তবতা হচ্ছে এই ট্রাইব্যুনাল এখন বিতর্কিতও নাই, ট্রাইব্যুনাল এখন, এই ট্রাইব্যুনালের বিচার যে প্রক্রিয়া চলছে এটার আদ্যপান্ত সবকিছু অবৈধ। এর কারণ, আরো একটা সর্বশেষ কারণ হচ্ছে যতগুলো সাক্ষী এই যে জননেত্রী শেখ হাসিনার মামলায় আনা হয়েছে, প্রত্যেকটা সাক্ষী তো আপনার কিছুই, কোনো ইনক্রিমিনেটিং ফ্যাক্ট কিচ্ছু বলে নাই। মানে এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে যে দে আর বায়াস, দে আর ইন্টারেস্টেড। এই ধরনের উইটনেসদের কিচ্ছু আসে যায় না। ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছেন, সেই ডিফেন্স লয়ার পর্যন্ত তো তার মানে ভিডিও লিক হয়ে গেছে, সে বলছে আপনারা যা চান না সেটা আমি বলবো না। মানে কি নাটক, তাই না? অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট পান্না স্যার, তিনি চাইলেন তিনি রিপ্রেজেন্ট করবেন, তাকে বলল যে না, ব্রিজের নিচে দিয়ে অনেক পানি গড়ায় গেছে, আপনি এখন আসলে হবে? এটা কোনো কথা? সো এই সব বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে, এবং সব জায়গায় তারা যেটা করছে যে পুলিশের হেড যিনি ছিলেন তার কাছ থেকে 164 এর সাক্ষ্য নিয়েছেন। সেই ভদ্রলোককে 100 দিনের উপরে রিমান্ডে আপনি নিয়েছেন। একটা লোককে 100 দিনের উপরে আপনি যখন রিমান্ডে নেবেন, তার ভিতরে আর কিছু থাকবে? সেটাই, এটুকুই শুধু আমি বললাম, আর কিছু আমার। তারপর ভাই আপনার এই 100 দিনের রিমান্ডের কথা ধরে নিজম আমি আপনার কাছে একটু আসছি যে আমাদের একজন খুব তরুণ ইউটিউবের ইনফ্লুয়েন্সার, তিনি প্রায় 6 মাস জেলে ছিলেন, সাব্বির। তিনি গতকাল একটা ভিডিও দিয়েছেন তার সাথে জেলে কি কি হয়েছে।
এই যে কাজগুলো চলছে এ নিয়ে কিন্তু আমাদের যে তথাকথিত পেটেন্ট করা আমাদের যেসব মানবাধিকার কর্মী আছে, আমাদের মতন যারা আর কি, আমরা যে ও একদম পান থেকে চুন খসলে শাহবাগে প্রেস ক্লাবে গিয়ে দাঁড়িয়ে যেতাম প্ল্যাকার্ড নিয়ে, তারা কিন্তু আজকে স্পিকটি নট। এই যে ন্যায় বিচার না পাওয়ার একটা সংস্কৃতি দাঁড়াচ্ছে নিঝুম, এই জিনিস আমাদেরকে আন্তর্জাতিক মহলে কোথায় নিয়ে ফেলবে সত্যিকার অর্থে? আপনি তো বিভিন্ন দেশ ঘুরছেন, আপনার এটার থেকে অভিজ্ঞতা কি? আমাদের সম্পর্কে মানুষের ধারণাটা কি হচ্ছে, যে আমরা কি একটা ললেস কান্ট্রিতে পরিণত হচ্ছি? মানুষ কি এরকমই ভাবছে? আমি এই মুহূর্তে আমি বলি, এই মুহূর্তে আমি আছি সান ফ্রান্সিসকোতে আছি এই মুহূর্তে। কালকে কথা হচ্ছিল, আমরা যখন ওই যে গোল্ডেন গেটের সামনে যাই, আমি একটা ভিডিও করছিলাম গোল্ডেন গেটের সামনে, এক ভদ্রলোক সেটা দেখেছেন, এসে বলল যে আমি কিছু পলিটিক্যাল শব্দ শুনেছি, বাংলাদেশ শুনেছি, খুব আগ্রহ নিয়ে আমার কাছে এলেন। খুবই আইটি প্রফেশনাল, সিলিকন ভ্যালিতে চাকরি করেন। তিনি আমাকে বললেন, কথায় কথায় বাংলাদেশের সিচুয়েশন বলার পরে তিনি বললেন যে এটা তো একটা আমেরিকান গেম, আমেরিকান প্ল্যান, এবং বাংলাদেশ এখন যেটা হচ্ছে আমার তো মনে হচ্ছে তোমরা নিশ্চিতভাবে একটা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছ। দেখেন, বাংলাদেশ থেকে 12-13 হাজার মাইল দূরে সান ফ্রান্সিসকোর এক পাহাড়ের উপরে এক ভদ্রলোক এসে আমাকে বলছে বাংলাদেশ সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। তো সারা পৃথিবীর মানুষের কাছে যেটা হয়েছে যে কালচার অফ ইম্পিউনিটির কথা আমরা যেটা বলি, আসলে বিচারহীনতার যে কালচার, এটা আসলে ফার্মলি এখানে বসেছে। আমার মনে হয় আমার কয়টা কথা এখানে অ্যাড করা প্রয়োজন। এই বিচার প্রক্রিয়া আসলে আমি বলতেও তো আগ্রহী না, আমি ভেরি মাচ রিলাক্টেন্ট থাকি যে এগুলোকে বিচার প্রক্রিয়াই বলার জন্য। তারপর আমি বলি, 1973 সালে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন এটা করা হয়, ওইটা নিয়ে প্রচুর রিট পিটিশন হয়েছে। আমার কাছে সব রিট পিটিশন গুলো আছে, এগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে তখন জামাতিরাই আসলে এই রিট পিটিশন গুলো করেছে, এবং সেই সময় যে অ্যান্সার গুলো আছে সেগুলো সেখানে দেওয়া হয়েছে। এমনও কথা বলা হয়েছে যে 1971 সালে তো এই আইনই ছিল না, এই আইনটা করা হয়েছে 73 সালে। ফলে সংবিধানের 35-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যাবে না, ব্লা 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 ব্লা, নানান ধরনের কথাবার্তা। এখন তারাই আবার এই বিচার করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা ইংল্যান্ডে একটা নথিকে আমরা বলি হ্যান্সার্ড বলি। হ্যান্সার্ড হচ্ছে যে একটা আইনে যদি অ্যাম্বিগিউটি থাকে, একটা আইনের মধ্যে যদি আপনি প্রশ্ন উত্তর খুঁজে না পান, তাহলে সংসদে এইটা নিয়ে যখন আলোচনা হয়েছিল, ওই আলোচনার মধ্য থেকে উত্তর খুঁজে বের করা হয় যে ল মেকার্সরা এই আইনটা করেছিলেন কেন, হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দিস। আমার কাছে এই 1973 সালের আইনটা, অর্থাৎ প্রথম সংশোধনী আনার সময়ের যে আলোচনা, সেটা পুরোটা আছে। আমি নিজে জাতীয় সংসদে যাই, জাতীয় সংসদে গিয়ে সেটা আমি কপি করে আনি নানান ধরনের প্রসিডিউর সাপেক্ষে, গবেষণার স্বার্থে। সেইখানে পরিষ্কার করে এতটুকু আছে যে এই পুরো ট্রাইব্যুনালের এই যে এই 1973 অ্যাক্টের যে টাইম ফ্রেম, এটি মূলত আপনার 25শে মার্চ থেকে, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং 25শে মার্চ থেকে 30শে জানুয়ারি 1972 সাল পর্যন্ত। কেমন? কিংবা 1 মার্চও হতে পারে, কারণ ওই সময়টাতে বিহারিরা প্রচুর বাঙালিকে হত্যা করে, বিশেষ করে চিটাগংয়ে তো 138 জনকে হত্যা করে ফেলে আপনার অবাঙালিরা বাঙালিদেরকে। জানেন তো যে কচুকাটা করে ফেলেছিল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। তো প্রথম কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা আমার আন্ডারস্ট্যান্ডিং এ এই বর্তমান সময়ের যে কোনো কিছুর বিচারের জন্য এই আইনটা নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্টারন্যাশনাল এরিনাতে একটা কথা প্রচলিত আছে আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে, আমরা আইসিসিপিআর এর কথা শুনেছি। আরেকটা থিওরি আছে, এই থিওরির নাম হচ্ছে ইকুয়ালিটি অফ আর্মস, অর্থাৎ আপনি উভয় পক্ষকে সমানভাবে ইকুইপ করছেন কিনা এই বিচার প্রক্রিয়ার জন্য। প্রথমে যে লোকটাকে আপনার সরকারের বা ইউনুসের অবৈধ সরকারের পক্ষ থেকে আপনার প্রসিকিউটর বানানো হলো, ডিফেন্স প্রসিকিউটর, সেই লোকটা 5ই অগাস্টই ঘোষণা দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি হবে। সে লেগেছে যে এত খুনের জন্য প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বলেছে ফাঁসি চাই। পরবর্তী সময় সেই লোকটাকে আপনার যখন ডিফেন্স লয়ার করা হয়, নানান ধরনের প্রতিবাদের মুখে তাকে সরিয়ে দিয়ে নিয়ে আসা হয় আমির হামজাকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই আমির হামজা পেনাল কোড শব্দটা বলতে পারে না, কোন এক অদ্ভুত কারণে সে বলে পেনাল কোড। আপনি জানেন কিনা জানি না, এই লোকটা ঢাকা মহানগর দায়রা জজের কোর্টের সামনে দাঁড়িয়ে ওখান থেকে ক্লায়েন্ট নিয়ে তার চেম্বারে নিয়ে যেত। ও মূলত ছিল একজন দালাল। এখন কাউকে খুঁজে পাচ্ছে না, একজন পিম্প লয়ারকে খুঁজে বের করে নিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে। সে যেটা করে সেটা হচ্ছে যে স্যার আমি কেমনে, স্যার আপনি যদি মানা করেন তাহলে তো আমি এখন আমারও তো কইতে হইবে কিছু, যেহেতু তার বাড়ি বরিশাল, আমারও তো স্যার কিছু কইতে হইবে,
আমি যদি ওই ফাঁসির কথা না কই তাহলে স্যার হইবে, মানুষ কি বিশ্বাস করবে? আলটিমেটলি যেটা হচ্ছে যে এই যে মানুষ বিশ্বাস করবে, এই টাইপের লয়ারকে সেখানে নিয়ে এসে হাজির করেছে, যেই লোকটি পেনাল কোড শব্দটা বলতে তার দাঁত 3 বার ভাঙে, সেই লোকটিকে আপনার নিয়ে এসেছে বিচারের জন্য। ফলে এটি তো বিচার না, এটি হচ্ছে যে রাষ্ট্র জনগণের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে আপনাকে একটা কমেডি দেখানো হচ্ছে, যেখানে হুমায়ূন আহমেদের বই আপনার এভিডেন্স হিসেবে, মানে এটা তো একদম এভিডেন্ট যে হুমায়ূন আহমেদের বই কোট আনকোট করে পাঠ করছে তাজুল ইসলাম। এবং মজার ব্যাপার হচ্ছে, আরেকটা মজার ব্যাপার বলি, তাজুল ইসলামকে বলা হচ্ছে এই মোজাম্মেলের কাহিনী কবে, তখন সে বলছে 1972 সালে। দেখতে হবে না, প্রথমে দেখতে হবে, এরপর 1972 সালে, খুবই কনফিডেন্ট। মানে ওইটাও যদি বলতে পারতো কখন হয়েছে, ওই ঘটনাটা বা ওই ঘটনার আশেপাশে ঘটনা ঘটেছে 1974 এর জুলাই অগাস্টে। সো আলটিমেটলি ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে এই বিচারের টাইম ফ্রেম যদি আমরা বিবেচনা করি, তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইনটা 1973, এটা মূলত 71-এর যুদ্ধাপরাধী যারা আছে, যুদ্ধাপরাধী বলাটা ঠিক হবে না, 71-এ যারা আন্তর্জাতিক বিভিন্ন অপরাধ করেছে তাদের বিচারের জন্য। শুধু তো যুদ্ধাপরাধ না, আরো যেটা করেছে, যার বিরুদ্ধে যেটা চার্জ এনেছে। এইখানে করেছে কি, আপনার তাদের তো আগে থেকে তারা বলে এসেছিল যে একদিনের ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রীর বিচার করবে, এই করবে। আমি শুধুমাত্র তাজুলের ওপেনিং স্টেটমেন্টের কথা স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করব। ওপেনিং স্টেটমেন্টে তাজুল বলেছিল এটি একটি প্রতিশোধের বিচারও নয়, বরঞ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার একটি আলামত। এরপরে আমার মনে হয় না আর কিছু বলার প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ নিজুম, থ্যাংক ইউ তাপস ভাই। আমাদের আলোচনাটা যখন খুব জমে উঠেছে তখন আমাদের আনফরচুনেটলি আলোচনাটা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কারণ এর পরবর্তীতে আমাদের একটা ইংলিশ প্রোগ্রাম আছে, আপনারা